আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ শুক্রবার, শুক্রবারে আমাদের এই নিয়মিত অতিথি সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর আমাদের সঙ্গে রয়েছেন। আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জনাব আনিস আলমগীর, আপনি খেয়াল করেছেন আপনাকে আমি সাংবাদিক ও কলামিস্ট এই কথাটা এইভাবে অভিহিত করেছি। এটা আপনারই চাহিদা ছিল, আপনি আগের থেকেই বলতেন যে ওই সাংবাদিকের আগে সিনিয়রটা যেন না বলি। কিন্তু আমি একটা জিনিস বুঝি না যে সিনিয়র বললেই কি আর না বললেই কি। আমাদের সাংবাদিকতা আমরা তো দেখেছি রিপোর্টারদের মধ্যে সিনিয়র রিপোর্টার হওয়ার জন্য আমাদের সে কি আকুতি ছিল এক সময়। তো এটা আমি আলোচনাটা বড় করছি এই কারণে যে আপনি লক্ষ্য করেছেন গত কদিন ধরে সিনিয়র সাংবাদিক এটা যেন একটা গালিতে পরিণত করার চেষ্টা চলছে। সিনিয়র সাংবাদিক বলতেই হবে, এটা কি কোনো সাংবাদিক চেয়ে নেয়? কেউ কি বলে যে আমাকে সিনিয়র সাংবাদিক বলেন? যেমন আমাকে অনেক মানে টেলিভিশনে তারা অভিহিত করে সিনিয়র সাংবাদিক হিসেবে। এটা কি শুরু থেকেই করতো? তা তো না, ইদানিং করে। এখন আমি কি তাদের বলবো যে আপনি আমাকে কিছুই বলেন না? যেমন আমি তো, আমাকে আবার অনেকে বলে, আপনি অনেক দেখলাম ফেসবুকে লেখে আপনি কিসের সাংবাদিক, কোথায় চাকরি করেন, এই ধরনের কথা কিন্তু আসছে। তো ভাই, চাকরি তো করি না, এটা সত্য। আমি তো 2022-এর পরে চাকরি করি না, বাকি জীবনও করতে চাই না। তো এখন চাকরি না করলে কি আমি সাংবাদিক হতে পারবো না? তো এই যে বিতর্কটা উঠেছে, এই বিতর্ক নিয়ে আপনার একটু মতামত জানতে চাই। ধন্যবাদ মাসুদ ভাই এই প্রশ্ন করার জন্য। দেখেন, আমাকে যদি সিনিয়র সাংবাদিক বলে তাতে আমার কোনো আপত্তি নাই, কারণ সিনিয়র সাংবাদিক তো অবশ্যই আমি। কারণ আমি সিনিয়র সাংবাদিক হব না তো কে সিনিয়র সাংবাদিক? মনে করেন, কিন্তু আপনি যেটা বললেন শুরু থেকে সিনিয়র সাংবাদিক, এটা আমি ব্যবহার করি কিনা, আমি এটা ব্যবহার করি না। আমার আজ থেকে 20 বছর ধরে আমি কলাম লিখি, আমার সেই কলামগুলোর নিচে পরিচিতি লেখা থাকে। সেই পরিচিতিগুলোতে গিয়ে আপনি দেখবেন কখনো লেখা আছে সাংবাদিক ও শিক্ষক, কখনো লেখা আছে সাংবাদিক ও কলামিস্ট। দিস ইজ মাই আইডেন্টিটি। ইভেন আমি এই আইডেন্টিটি লিখি কেন, যখন আমি মানবকণ্ঠের এডিটর, তখন আমাকে প্রয়াত মহিউদ্দিন, কলামিস্ট একজন, আপনি চিনেন, পয়েন্ট মিস্ট্রিতে কাজ হ্যাঁ, করতেন, হ্যাঁ, 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 হ্যাঁ। সচিব একজন ছিলেন। একদিন আমার উপর চরম ক্ষিপ্ত হলো, আপনি নিজের পরিচয় দেন সাংবাদিক ও কলামিস্ট, আপনি কেন সম্পাদক মানবকণ্ঠ লেখেন না? তাই বললাম যে ভাই রে, ওইটা হচ্ছে আমার একটা পদবি, আমি এক জায়গায় কাজ করছি তাই, কিন্তু আমার পরিচিতি কি? আমি সাংবাদিক, আমি কলামিস্ট, বা আমি শিল্পী, এটা তো আমার একটা বড় পরিচয়, বৃহত্তর আঙ্গিকে পরিচয়। আমি ওই পত্রিকার সম্পাদক, ওই পত্রিকার সিনিয়র রিপোর্টার, এগুলো তো আমার পরিচয় দরকার নাই। ওটা তো ওই প্রতিষ্ঠানের পরিচয়। বাংলাদেশে এটা নিয়ে একটা ইয়ের মধ্যে আছে, বাংলাদেশের মিডিয়া জগৎ এবং মিডিয়া জগতের বাইরের লোকজন এক ধরনের ভ্রান্তিতে আছে যে সিনিয়র সাংবাদিক পরিচয় দিলে আসলে কি বুঝায়। সারা ওয়ার্ল্ডে সিনিয়র জার্নালিস্ট বুঝাতে চায় যে আপনার প্রতিষ্ঠানের পরিচয় সে দেবে না। বিবিসিতে আপনি কখনো যাবেন, দেখবেন বিবিসি কখনো আপনার পরিচয় দেবে না, বলবে ঢাকার সিনিয়র সাংবাদিক, ঢাকার সাংবাদিক, এভাবে কথা বলবে। হ্যাঁ, বা লন্ডনের সাংবাদিক, এরকম করে। তবে এখানে আমি একটু আপনাকে বলি যে বিবিসির এই নিয়ম পরিবর্তন করতে আমি বাধ্য করেছি। আমি যখন বাগদাদে ছিলাম এবং আমি যখন ইরাক যুদ্ধ করছিলাম, শুধু তখন না, এর আগে আফগানিস্তানে থাকতে, আমি আমি বললাম যে আমি আফগান এই ওয়ার ফিল্ডে আছি, এত কষ্ট করছি, এবং আমাকে স্পন্সর করছে আজকের কাগজ। তো আমাকে শুধু ঢাকার সাংবাদিক পরিচয় দিলে হবে না, আমার প্রতিষ্ঠানের পরিচয় দিতে হবে, কারণ তারা স্পন্সর করে আছে আমাকে। তো বিবিসি 1 ঘন্টা সময় নিয়েছে, 1 ঘন্টা পরে আমাকে ফোন করে বললেন, মানসী বলবো, আপনি চেনেন নিচে তাকে, বলছে জি, জি। আনিস, আমাদের এত বছরের ইতিহাসের, এই সাংবাদিকতার ইতিহাসে এইটা আপনি পলিসি চেঞ্জ করে দিয়েছেন, যে আপনি বাধ্য করেছেন আপনার প্রতিষ্ঠানের পরিচয় দিতে। বিবিসি যখন আমি ইরাক যুদ্ধ কভার করছিলাম, তখনও আমার পত্রিকার নাম দিয়েছিল, কারণ তার স্পন্সর। আমি যখন ইরাক থেকে রিপোর্ট দিতাম চ্যানেল আইতে, তখন চ্যানেল আইও এই পরিচয় দিত যে আজকের কাগজের ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট বা সিনিয়র করেসপন্ডেন্ট কিছু একটা, আজকের কাগজের প্রতিনিধি, মোট কথা আমাকে সে পরিচয় দিতে হতো। তো এখন এই এই পরিচয়কে বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি যে এটা 5 আগস্টের পরে ইউনুসের কিছু পোষ্য দালাল, যেগুলোকে আমরা অস্বীকৃত সন্তান বলি ওদের, এরা মিডিয়াতে গিয়ে এটাকে বিকৃত করছে। এই পদবিতে অ্যাজ এফ সিনিয়র সাংবাদিক যারা, তারা রাস্তা থেকে উঠে এসেছে। হ্যাঁ, এটাকে বিকৃত করছে, এবং জাসি গ্রুপ
এটাকে আবার ক্যাশ করে একটা এই বদ্ধ ছাগল গোষ্ঠীর মধ্যে এটা প্রচার করছে সিনিয়র সাংবাদিক মানে এরা মূর্খ, এরা চাকরি নেই, এরা কিছু জানে না। বাইরে 35 বছর ধরে চাকরি করছি, 4টা টেলিভিশনে হেড অফ নিউজ ছিলাম, একটা পত্রিকার এডিটর ছিলাম, ইরাক আফগানিস্তানের মতো যুদ্ধ কভার করেছি, দেশে এত বড় বড় ইভেন্ট কভার করেছি। তা আমি সাংবাদিকতা পড়েছি, সাংবাদিকতা পড়িয়েছি, সাংবাদিকতা করেছি, সাংবাদিকতা করিয়েছি। তো আমি যদি এই দেশের সিনিয়র সাংবাদিক না হই, তাহলে সিনিয়র সাংবাদিক কে? সিনিয়র সাংবাদিক কি ওই যে ব্যক্তি সাংবাদিকতা ছেড়ে বিজ্ঞাপন ব্যবসায় গিয়ে ক্লায়েন্টদেরকে মডেল সাপ্লাই দেয়? সে কি সিনিয়র সাংবাদিক? সে তো সিনিয়র সাংবাদিক দাবি করতে পারে না, সে সাংবাদিকই দাবি করতে পারে না। সো এরকম আমি পটল ব্যবসায়ী কি সিনিয়র সাংবাদিক? সে তো না। কিন্তু এরা, কিংবা বেকার বেকার ব্যারিস্টার, সেও এসে এখন টেলিভিশনে কথা বলে টক শোতে, এরা আবার কটাক্ষ করে যে আনিস আলমগীর ভাই আপনি কোথায় চাকরি করেন? আমি চাকরি কোথায় করি? সেটা তো করার দিন শেষ। আমি তো এখন অবসর টাইম এনজয় করছি এবং বেকারত্ব নিয়ে থাকছি মনে করো। কারণ তোমরা এমন একটা স্বাধীনতা দিয়েছো যে মিডিয়াতে চাকরি করা যাচ্ছে না। তো এমন একটা দিনে যেদিন চাকরি করার সুযোগ হবে সেদিন হয়তো চাকরি করব, কিন্তু এমন তো নয় যে চাকরি ছেড়ে দিয়ে, প্রফেশন ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গিয়েছি, আলু পটল ব্যবসাতে চলে গিয়েছি, বেকারত্বের দিনগুলো তো সাংবাদিকতাতেই আছি। সো আমাদেরকে এটা কটাক্ষ করার জন্য এগুলো করে। সো আমি এটা খুব গায়ে লাগে না, বাট আই নো হু আই এম। আমার এগুলো গায়ে লাগে না। কিন্তু আপনার এখানে আজকে বলতে হলো এই জন্যই যে সাধারণ কিছু মানুষের মধ্যে একটা যে কনসেপশন তৈরি হয়েছে সিনিয়র সাংবাদিক মানে হচ্ছে যে ওরা কিছু জানে না। আমি একজনকে বলতে দেখলাম এরা এমন সব বয়ান তৈরি করে, ভুল তথ্য দেয়, অমুক তমুক। ভাই আমি আমার জীবন, আমি অন্যের কথা দায়িত্ব নেব না। আমার জীবনে জ্ঞাতসারে আমি কোনো ভুল তথ্য দিই নাই। আমার একটা তথ্য নিয়ে ইউনুসের 2 দালাল এবং প্যারিসে পলাতক পাখি বীর্যে জন্ম নেওয়া এক ইউটিউবার, সে এটা নিয়ে বিরাট একটা আর্টিকেল করেছে। আনিস আলমগীর বলেছিল যে 2 কোটি আওয়ামী লীগ গৃহহারা, এটা নিয়ে বিরাট কাহিনী বানিয়েছে। এরা রোহিঙ্গা বা শরণার্থী এবং ইন্টারনালি ডিসপ্লেস পিপল কি সেই সংজ্ঞাটুকু জানে না। ইন্টারনালি ডিসপ্লেস পিপল আজ 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি পর্যন্ত তো ছিল এবং এখনো তো আছে। আমি আওয়ামী লীগ করে এই জন্য বাড়িতে যেতে পারে না, এরা অন্য জায়গায় বাড়ি বাড়ি করেছে। ঢাকার লোক সিলেটে আছে, সিলেটের লোক ঢাকায় আছে, এরকম সারা বাংলাদেশে আছে। আমার পরিবার থেকে 2 জন ব্যক্তি বাইরে চলে গেছে, দেশের বাইরে চলে গেছে। তো আমি আর কাকে উদাহরণ দেব? তো আমি এটা হচ্ছে যে আপনার তথ্য নিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, তারা তথ্য নিয়ে চ্যালেঞ্জ করছে, তারা করুক, কিন্তু অজ্ঞাতসারে করেছে। এখন আপনার অভিমত নিয়ে তার কেন চুলকানি লাগবে? আপনার অভিমত আপনার অভিমত। সে যে ইউনুসের চাটতেছে কিংবা অন্য কারো যে চাটাচাটি করে সেটা নিয়ে তো আমার মাথা ব্যথা নয়, তুই চাট, তোর চাটতে ভালো লাগে। কিন্তু আমার অভিমত নিয়ে তোর কেন সমস্যা রে ভাই? আমার অভিমত তো আমার অভিমত। এবং এই জন্যই বলি যে সিনিয়র সাংবাদিক, এই যে কথাটা বললেন গত সপ্তাহ, আমি আমি কিন্তু এটা বরাবরই যারা প্রেজেন্টার তাদেরকে বলি ভাই এই এই কি ধরনের আমি এটা ব্যবহার করি না। এবং গত সপ্তাহে চ্যানেল 24 এর একটা টক শোতে আমি আর আজিজ ভাই ছিলাম। আমাকে যখন এই নামে পরিচয় করে দিল সিনিয়র সাংবাদিক, 2জনই আমরা সিনিয়র সাংবাদিক, তখন আমি বললাম যে ভাই সিনিয়র সাংবাদিকটা আপনারা ইউজ করেন না, কারণ এটা আমাকে, আমি আমি নিজে ইউজ করি না, আমাকে এটা দিয়েন না। কারণ এটা এই উগ্র গোষ্ঠী, মৌলবাদী গুপ্ত জামাতিরা এটাকে ভিন্ন অর্থে ব্যবহার করছে। এবং কিন্তু তাই বলে আমি বলছি না যে আমি সিনিয়র সাংবাদিক না, আমি অবশ্যই সিনিয়র সাংবাদিক। এবং আজিজ ভাইকে বললাম উনিও অবশ্যই সিনিয়র সাংবাদিক, উনি একটা পত্রিকার এডিটর, আমি একটা পত্রিকার এডিটর ছিলাম। তো আমরা সিনিয়র সাংবাদিক না তো জাতির সিনিয়র সাংবাদিক কে? সিনিয়র সাংবাদিক রাস্তায় বেকার ঘোরাঘুরি করে অন্য প্রফেশনে চলে যাওয়া, আলু পটল ব্যবসা করছে ওরা, যেটা আগে বলছিলাম মডেল সাপ্লাই দেয় ওরা। ওরা তো সিনিয়র সাংবাদিক না, ওরা তো সাংবাদিক পরিচয় দিতে পারবে না। ওদের তো লজ্জা থাকা উচিত, সাংবাদিক পরিচয় দিয়ে টক শোতে যায়। এবং আপনাকেও গালাগালি করছে এটা নিয়ে। আপনাকে আমি কি বলবো? আপনি জার্নালিজম করেছেন, এত বছর ধরে জার্নালিজম করছেন, এতগুলো প্রতিষ্ঠানের আপনি বড় দায়িত্ব পালন করেছেন, হেড অফ নিউজ ছিলেন, এবং আপনি সাংবাদিকতা করে এসেছেন। ভাই আমরা তো বাই চয়েস সাংবাদিক হয়েছি, তোদের মতো বাই চান্স তো সাংবাদিক হই নাই, বাই চান্স তো সাংবাদিক হতে আসি নাই। যাই হোক, এখন এই জিনিসটা কি আমি মানে বলার চেষ্টা করি অনেকবার। ভাই দেখেন, আমি সাংবাদিকতা তো অনেকগুলো আপনার শাখা আছে। আমি এটাও একজনকে বলছিলাম ভাই সাংবাদিকদের মধ্যে একটা ফ্রিল্যান্স জার্নালিস্ট বলে একটা ব্যাপার আছে। আমি বিভিন্ন পত্রিকায় কলম লিখছি, তাই না?
তো এখন আমাকে চাকরি করতে হবে, চাকরি তো আমি তো একসময় অবসরে যাব, এবং আমি তো পরিণত বয়সে অবসর নিয়েছি, অবসর দেওয়ার বয়সে হয়েছে, কারণ অবসর কেন নিলাম, অথবা এখন কেন চাকরি করছি না। এই জন্য আমি সাংবাদিক নিজেকে বলতে ভয় কেন বলি আপনাকে, আমার যেটা মনে হয় ওনারা আসলে এই লোকগুলোকে ভয় পায়, এবং এই লোকগুলো বিভিন্ন লজিকে ওরা কোনো জবাব দিতে পারে না। এখন ওই যে বলেন না, গ্রামে একটা প্রবাদ আছে, যে তোমার সঙ্গে পারলাম না, তোমার লাউ গাছ কিনে ফেলে গেল। আর আমার সঙ্গে আর্গুমেন্টে পারে না, তো যে এটা যাও, আর নিজেদের ব্যাপার নিয়ে এত আলোচনা করি না। আমরা বরং এখন একটু আপনার কন্টেম্পোরারি ইস্যুগুলোতে যাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত দুদিন ধরে আমাদের দেশে এই এইচএসসি পরীক্ষা, বন্যার পানি, বৃষ্টির পানি জমে যাওয়া, এবং মানে পরীক্ষার প্রশ্নপত্রে ভুল, এগুলো নিয়ে একটা লঙ্কা কাণ্ড মোটামুটি চলছে। এটা নিয়ে ডিটেল বলার কিছু নেই। এখানে কি দেখছেন আপনি? মন্ত্রীর ভূমিকা, স্টুডেন্টদের ভূমিকা, আন্দোলনের ভূমিকা, সব মিলিয়ে আপনি কি দেখছেন? আমি এখানে উস্কানি দেখছি। এই ছেলেগুলোকে এক ধরনের উস্কানি দেওয়া হয়েছে, তাদেরকে আবার বোঝানো যাচ্ছে না। এবং একটা একটা এটা এটা কি বলবো, স্পয়েলড সোসাইটি, স্পয়েলড জেনারেশন আমরা তৈরি করছি। আমরা তো পরীক্ষা দিয়েছি, আমাদের সময় কি পরীক্ষা থেকে ডিসরাপশন হয় না? হয়েছে। কিন্তু সেখানে কি হয়েছে, এখন মাসটা বেশি দূরে হয়ে গেছে। আমাদের সময় মার্চের মধ্যে পরীক্ষা হয়ে যেত আবহাওয়াকে চিন্তা করেই। জানুয়ারি থেকে মার্চের মধ্যে পরীক্ষা হতো, এখন এটা জুলাইতে হচ্ছে। জুলাইতে একটা বৃষ্টির সময়। এটা এক ধরনের বেকুবি হচ্ছে যে জুলাইতে আপনারা বারবার এই সময়টাতে কেন পরীক্ষা নিয়ে আসতেছেন। বাট নানা কারণে, যেহেতু বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ ছিল, নানা কারণে শিক্ষা পিছিয়েছে, জুলাই এসছে। তো যেটা করা দরকার ছিল যে এই বন্যার মধ্যে যে পরীক্ষাগুলো আপনার নিয়ে তারা, এটা অমানবিক, এটা এটা মেনে নেওয়া যায় না। হাঁটু পানিতে এই দিয়ে ছেলেরা এই পরীক্ষা কেন্দ্রে যাবে, মেয়েরা পরীক্ষা কেন্দ্রে যায় পরীক্ষা দিচ্ছে। ভাই আমার তো এই কাপড় নিয়ে তো অস্বস্তি বোধ করে, আমি তো এক মিনিটও বসতে পারবো না। এটা এই ছেলে মেয়েরা তো পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা তো একটা হেলা হেলা ফেলার বিষয় না। তো এটা এটা সিরিয়াসলি নেওয়া উচিত ছিল, এবং মন্ত্রী এটা সিরিয়াসলি নেন নাই। বা উনি যদিও বলছেন যে না, আমি আমি অন্যদের সাথে আলাপ করেছি, আমার তো শুধু একা দায়িত্ব ছিল না, সেটা ওনার সাফাই হতে পারে। কিন্তু আমি পরবর্তীতে যেটা শুনলাম যে তারা এটা বাতিল করেছে, চিটং বোর্ডের সঙ্গে এটা সমন্বয় করে এটা পরীক্ষা নেবে। তো সেটাতে আমার মনে হয় যে আপত্তি করার তো খুব বেশি কিছু নাই। যেগুলা যেগুলা পরীক্ষা ভালো হয় নাই, যেগুলাতে বৃষ্টিপাত ছিল, সেগুলো পরবর্তীতে এটা হতে পারে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে এক ধরনের উস্কানি এদের মধ্যে আছে। বিশেষ করে আমি এনসিপির নেতা নেত্রীদের বক্তৃতায় দেখতে পাচ্ছি যে এই ছেলেগুলোকে, ইয়াং জেনারেশন গুলোকে উস্কানি দেওয়া হচ্ছে। এবং ইয়েতে ইভেন প্রধানমন্ত্রীকে পর্যন্ত কটাক্ষ করে কথা বলছে। তো মানে শিক্ষামন্ত্রী তো নগণ্য বিষয়। তো এই যে জিনিসটা, আমার মনে হচ্ছে এই প্রত্যেকটা ইস্যু নিয়ে আমরা এই খেলাখেলি ভালো না। এটা এই জেনারেশনটাকে নষ্ট করার কোনো মানে হয় না। কারণ এই এই ইন্টারমিডিয়েট একটা জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না, ভীষণ গুরুত্বপূর্ণ। এটা একটা মাইলস্টোন। আপনি আপনি কোন দিকে যাবেন, আপনার একটা দিক নির্দেশনা। এটা কোথায়, আপনি ইন্টারমিডিয়েট রেজাল্টের উপর নির্ভর করছে আপনি ইউনিভার্সিটিতে যাবেন, কোথায় যাবেন, নাকি বেকার হবেন, সবকিছুর উপর নির্ভর করছে, না বিদেশ যাবেন। যে এমন একটা পরীক্ষাকে হেলায় ফেলায় করে এবং এটার পেছনে রাজনৈতিক ইন্ধন যোগানো আমার মনে হয় ঠিক হচ্ছে না। আওয়ামী লীগকেও আমি দেখি যে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের লোকজনও এটা তো মৌন সমর্থন আছে ছেলেদের এই উগ্র দিকে। বা তারা তারা অন্যভাবে বলে, তারা বলে যে ইউনুস যে এই সোসাইটি, এই শিশুগুলোকে নষ্ট করে গেছিল, তখন তো আপনারা কিছু বলেন নাই। তারা ওই জুলাইয়ের আন্দোলনকে ইঙ্গিত করতে চায়। আমি বললাম যে ভাই, জুলাই আন্দোলন আর এটাকে, দুইটাকে এক করে আর এখন দেখেন না। কারণ এটা, বা জুলাইতে যদি ভুল করেও থাকে কেউ আপনাদের দৃষ্টিতে, তো এই ভুল এখন আবার হতে দেবেন কেন? এখন তো এটা হওয়া উচিত না। এখানে আপনি আরেকটা জিনিস খেয়াল করেছেন, এই যে আমাদের যারা নাকি স্টুডেন্ট যারা আছে, অথবা স্টুডেন্টের মতো যারা দেখতে, মানে ওই বয়সী, তাদের মুখের ভাষা, আচার আচরণ, এখানেও কিন্তু আমার কাছে খুবই, আমি কিন্তু আতঙ্কিত আমাদের নেক্সট জেনারেশনকে নিয়ে। তাদের এর কেমন শিক্ষা? আজকে দেখলাম যে একটা ছেলে একজন বয়স্ক লোককে লাফি দিচ্ছে। আপনি এটা ছবি আসছে কিনা আপনার কাছে, আপনি দেখছেন কিনা জানি না। আমি তো দেখছি শিক্ষকের উপর চেয়ার মারছে। বলেন শিক্ষক, এগুলো কেন? এগুলো এগুলো হচ্ছে অবক্ষয়। থ্যাঙ্কস গড যে আমি এখন শিক্ষকতা অলমোস্ট ছেড়ে দিয়েছি।
কারণ এই এই জেনারেশন যদি হয় আমাদের ছাত্র, ওনাদেরকে কি শিক্ষা দেব? হ্যাঁ, এবং আমার এই বুড়া বুড়া বয়সের আমার ইয়েগুলা এক ব্যারিস্টারকে দেখে বলছে আমার জীবনে কোনো কৃতজ্ঞতা নাই শিক্ষকদের উপর। তো এরা এরা কি দিবে? এদের কাছ থাকেও তো এরাই তো উস্কানি দাতা, যে আমার কোনো কৃতজ্ঞতা নাই শিক্ষকের উপর। আপনার কোনো কৃতজ্ঞতা নাই, তার মানে আপনি অকৃতজ্ঞ। আপনার শিক্ষা জীবনে যে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত যে নিয়ে গেছে, কেউ না কেউ 2 পয়সার উপকার হলেও তো আপনাকে করেছে। আপনি যখন বলেন যে না আমার কোনো ইয়ে নাই, তার মানে হচ্ছে যে এই জেনারেশনকে উস্কিয়ে দেওয়া যে শিক্ষকদের উপর তোমার কৃতজ্ঞতা বোধের কিছু নাই। এটা টুলস। এটা তুমি টাকা দিচ্ছ তাই পড়াচ্ছে, তা তো না। শিক্ষকতা এমন একটা পেশা, যেটা যেটা নিজেকে ভাইরাল করার পেশা না। এটা হচ্ছে এমন একটা পেশা, যে লোকই পেশা, যেটাতে আমি আমি সাধারণ মানুষ, আমি সাধারণভাবে চলছি, আমার এই স্টুডেন্ট, আমি তাদেরকে শিক্ষা দেব। আমার চাকচিক্য নয়, আমার অন্য জীবনে আমি যেতে চাচ্ছি না। এই যে আপোষ করা, নিজের সাথে যে আপোষ করা, এই এই যে মহান যে জিনিসটা, আপনি এটার প্রতি তো সারা জীবন কৃতজ্ঞ থাকতে হবে। যে লোকটা অন্য কিছু হতে পারতো, কিন্তু সে শিক্ষকতা বেছে নিয়েছে। সে ক্লাসে ফার্স্ট বয় ছিল, সে কি অন্য কিছু করতে পারতো না? সে শিক্ষকতা কেন বেছে নিল, যেখানে আমি কোনো দামই আমি নেই? এই প্রসঙ্গে আপনি একটা ছোট্ট, যদিও একটু প্রাসঙ্গিক না তবু বলি। আমি ওই দিন দেখলাম যে ইটিভির একটা টক শোতে আমাদের একজন মানে ভদ্রলোক, খুবই পরিচিত মুখ, উনি বলছেন যে ওনার নাকি ওনার শিক্ষকদের প্রতি কোনো ধরনের কৃতজ্ঞতা নাই। ওনার যারা শিক্ষক ছিলেন তাদের কারোর প্রতি ওনার কোনো কৃতজ্ঞতা নাই। তো না, এটা আমি যদি তার সবাই কথাই বলছি। করে, আমি তার কথাই বলছি, আমি ওটা ভাইরাল দেখেছি, তার ক্লিপ দেখেছি। হ্যাঁ, এবং এটা কি ধরনের অসভ্যতা, যে যে বলে যে আমার কোনো কৃতজ্ঞতা কৃতজ্ঞতা না থাকলেও চুপ করে থাকেন না, কিন্তু আপনি উস্কে দিচ্ছেন কেন শিক্ষকদের প্রতি অসৎ আচরণ করার জন্য? সো আমরা দেখতে পাচ্ছি এগুলো 5 আগস্টের ফল। 5 আগস্টের পরে এই যে বিকৃত মস্তিষ্ক কিছু ব্যক্তি মিডিয়াতে এসে এবং এই সমস্ত উদ্ভট বয়ান দেওয়া শুরু করেছে। এক ইডিয়েট আমাকে বলে যে আনিস আলমগীর কোথাকার সাংবাদিক, কোথায় চাকরি করেন, বিদেশ থেকে টাকা পান, খাবি যাবি। ওই ছাগল কবিরকে আমি জিজ্ঞেস করি, তুমি ধানমন্ডিতে কিভাবে থাকো? আমি ধানমন্ডিতে আমার বাড়ি আছে, সেটা নিয়ে কথা বলছে। আমার নাকি ভাড়া আছে, বাড়িটা কোথায় আমি এটা খুঁজে পাইলাম না। এখন সে ধানমন্ডিতে কিভাবে থাকে, বেকার উকিল, যার 2 পয়সা দাম নাই? এই কোশ্চেনটা কে করবে? এটা এটা তো নয়। এরা এরা যেটা করছে, মুক্তিযুদ্ধকে গালি দিচ্ছে। আপনি দেখেন, ওই ছাগল কবির বলে 16ই ডিসেম্বরকে আমি মানি না। আরো একজন বেকার ব্যারিস্টার, সেও বলে যে 16ই ডিসেম্বরকে আমরা স্বাধীনতা এই বিজয় দিবস মানি না। তো মানিস না তো এই দেশে থাকিস কেন? তারপরে বলে 3 লক্ষ বিহারি মেরেছে মুক্তিযোদ্ধারা, বঙ্গবন্ধু গাদ্দার, বঙ্গবন্ধু স্বাধীনতা চায় নাই, আরো কি কি জানি। মানে প্রতিদিন অসভ্যতার চরম সীমাতে মুক্তিযুদ্ধকে হেয় করে করে, এবং টেলিভিশন গুলো এই সমস্ত ছাগলদের ডেকে এনে টকশো করে এবং তাদের টিআরপি বাড়ায়। এবং এদের এই ছাগলদের সাথে আবার বসতে বলে আমাদেরকে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করতে হবে। আমি মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করার কি আছে? এটা প্রতিষ্ঠিত সত্য। ছাগলদের সঙ্গে বসে এই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে হবে কেন? টেলিভিশন গুলো যে এই ডেলিভারেটলি এগুলো করছে, এগুলো দেখার কিছু নাই। টেলিভিশন গুলো জুলাইকেও পচাচ্ছে, একদল লোক জুলাইকেও অপমান করছে। ওরা অনেকের দৃষ্টিতে কেন করছে? কারণ এই ধরনের ছাগলদের জবাব দিতে হলে তাই দিতে হবে, কারণ এই ছাগলগুলো 24 দিয়ে 71কে মুছে দিতে চাচ্ছে। আপনি যখন 24 দিয়ে 71কে মুছে দিতে চান, তখন 71-এর লোকদের তো দায়িত্ব পড়ে এটা নিয়ে কথা বলার। 24 নিয়ে যে রঙ্গ তামাশা করছেন, 24 নিয়ে যে যে ব্যবসা শুরু করেছেন। আজকে একটা কার্টুন দেখেছিলাম আমি, গতকাল একটা কার্টুন দেখেছি আমি, মেহেদী আঁকা, নিউ এজ কার্টুনিস্ট, অসাধারণ একটা কার্টুন এঁকেছে। দেখা যাচ্ছে সেই, আপনি দেখেছেন কিনা জানি না, এই যে আবু সাইদের একটা কার্টুন, 2 হাত প্রসারিত করে দাঁড়ানো, নিচে আগুন জ্বলতেছে, দেশটা জ্বলতেছে, আর এক হাতে এই যে মব বাহিনী অত্যাচার অনাচার সেই চিত্র, আরেক হাতে লুটপাটের চিত্র, এবং মাঝখানে মৌলবাদীরা উকি দিচ্ছে। এই যে একটা 2 বছর যাওয়ার পর বাংলাদেশ যে কি পেয়েছে, একটা কার্টুনে পুরোটাই তুলে ধরতে চেয়েছিল। কিন্তু এই কার্টুন গুলো কেন হচ্ছে তাহলে? তার মানে হচ্ছে যে এই জুলাইকে কারা অপমান করছে? জুলাইকে অপমান করছে তারাই, যারা মুক্তিযুদ্ধকে হেয় করতে চাচ্ছে এবং যারা এই ধরনের বয়ান দিচ্ছে যে মুক্তিযুদ্ধ মানি না, বঙ্গবন্ধু মানি না, এবং জাতীয় সঙ্গীত বাজতে এরা বসে থাকে নির্লজ্জের মতো। যে দেশে জাতীয় সঙ্গীত বাজতে বসে থাকে, এরা নাকি আবার বুদ্ধিজীবী, এরা আবার টকশোতে যায়
এবং এইগুলা রাষ্ট্র সহ্য করতেছে। আর জুলাই নিয়ে কিছু বললে বলতেছে এদের জিপ কেটে দাও। জিপ কেটে কিভাবে দেবেন? কারণ আপনি জুলাই নিয়ে বলার জন্য তো এগুলোই তৈরি করছেন, এবং জুলাইকে তো অপমান এদের দ্বারাই করতেছেন আপনি। এগুলো এদেরকে দেখার পর এরা যদি জুলাইয়ের পোস্টার বয় হয়, এরা যদি জুলাইয়ের পোস্টার বয় হয়ে একাত্তরকে এইভাবে অপমান করে, তো তাহলে একাত্তর বিশ্বাসী লোকজন জুলাইকে কিভাবে নেবে? জুলাইকে কিভাবে শ্রদ্ধা করবে? এই জায়গায় তো একটা বিরাট বিভক্তি তৈরি করছে এরা। জি, আমি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যে প্রশ্নটা করতে চাই, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি একটা কথা বলেছেন যে তার সরকার কোন ধরনের চরম পন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না। প্রধানমন্ত্রীর মুখ থেকে এ ধরনের কথা আসা মানে নিশ্চয়ই কি এ ধরনের কোনো আশঙ্কা তৈরি হয়েছে দেশে, নাকি উনি এটা কেন বলেন বলে আপনার মনে হয়? কিছুটা উগ্র রাজনীতির তো আবির্ভাব হয়েছে, যে মব সংস্কৃতির পাশাপাশি যেটা ইউনূস চালু করে দিয়ে গেছে, যেভাবে আপনার জেলখানা থেকে যেভাবে উগ্রবাদী লোকদেরকে বের করে দিয়েছে নির্বিচারে, তারা তাদের এখন কিছু অ্যাক্টিভিটিস, আমি স্পেসিফিক বলবো না, তাদের কিছু অ্যাক্টিভিটিস, তাদের এই যে কলমা পতাকা মিছিল এবং তাদের কথাবার্তা, তাদের হুমকি, এগুলো তো রাষ্ট্রের জন্য এক ধরনের বরং চরম একটা মানে প্যারেশানির বিষয় হয়ে যাবে। এবং নন অ্যাক্টর এগুলো যারা আছে তাদেরকে তাদেরকে কিভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, এখন তো রাষ্ট্রের এটা দায়িত্ব হয়ে যায়। কারণ এই রাষ্ট্র তো শুধু নিজে নিজে সবকিছু করতে পারে না, তার নিয়ন্ত্রণ, তার উপর দৃষ্টি বহির্বিশ্বের এবং এগুলো আছে। এবং এই ধরনের উগ্রপন্থা যদি বেড়ে যায় দেশের মধ্যে, ব্যবসা বিনিয়োগ এমনিতে তো 12টা বেজে আছে মব সংস্কৃতির জন্য, ইউনূস যেটা চালু করে দিয়ে গেছে, তো কেউ বিনিয়োগ করছে না, দেশের মধ্যে কোনো বিনিয়োগ নাই, চাকরি হারা লক্ষ লক্ষ লোক। তো এইভাবে যদি হতে থাকে তাহলে তো বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। প্রধানমন্ত্রী যদি এই বিষয়ে বিশেষ দৃষ্টি দিবেন বলেন এবং সংসদে দাঁড়িয়ে বলেন, তাহলে তো আমরা এটাকে সাধুবাদ জানাই। জি, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আনিস আলমগীরের স্ট্রেট কাট কথাবার্তা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ওনার নিজের যে ফেসবুক পেজে যখন পোস্ট দেন কোনো বিষয়ে, নিচে লেখা থাকে আউটস্পোকেন আনিস আলমগীর। তো ওনার এই লেখার সঙ্গে ওনার বক্তব্যে নিশ্চয়ই আপনি মিল খুঁজে পাবেন। আমার পেজটা ফলো করতে বলেন। আপনার এই সানসে আমি বলে দিই, আমার নামে পেজ, আমার নামে ফেসবুকে অনেকগুলো গ্রুপ খোলা আছে, অনেকগুলো পেজ খোলা আছে, সবগুলো ভুয়া। আমার একটা মাত্র পেজ, সেটা হচ্ছে আউটস্পোকেন আনিস আলমগীর, সেটাতে যাতে আপনার শ্রোতারা, আপনার যারা ভক্ত আছে তারা যাতে লাইক দেন। জি, আমি দর্শকদের কাছে এই সুযোগে এই অনুরোধ জানাচ্ছি, আপনারা যদি ওনার পেজটাকে আপনারা ফলো করেন তাহলে হয়তো ওনার কথা আপনারা আরো বেশি বেশি শুনতে এবং পাবেন। আপনার এখানে যে শো হয় সেই শোটা আমি সঙ্গে সঙ্গে শেয়ার করি। থ্যাংক ইউ। তাহলে এটাও জানা থাকবে, যদি কোনো কারণে আপনারা আমার শোটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করেন, তাহলে আউটস্পোকেন আনিস আলমগীর এই পেজে গেলে আপনারা এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।